স্বাগতম সবাইকে। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। ডা রবিন মার্ফির অ্যাকিউট প্রেসক্রাইবিং ইন হোমিওপ্যাথি কোর্সের এই বিস্তারিত বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোনো রকম ভূমিকা ছাড়াই চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি এবং ধাপে ধাপে বোঝার চেষ্টা করি এই পুরো চিকিৎসা পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে। আমাদের আজকের আলোচ্য সূচিতে মূলত 5টি বিষয় রয়েছে। প্রথমত, দ্য ভাইটাল ফোর্স ফিলসফি, এরপর হানেমান বনাম কেন্ট, আর্ট অফ প্রিসক্রাইবিং, রেমেডিজ ইন অ্যাকশন এবং সবশেষে ডায়েট অ্যান্ড সাসেপ্টিবিলিটি। তো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, দ্য ভাইটাল ফোর্স ফিলসফি বা জীবনী শক্তি দর্শন। হোমিওপ্যাথির ইতিহাসটা কিন্তু বেশ চমকপ্রদ। 1793 সালের কথা। তখন লাইক কিওর্স লাইক বা সমধর্মী আরোগ্য নীতির ওপর ভিত্তি করে এর যাত্রা শুরু হয়। এরপর 1880-র দশককে বলা যায় এর স্বর্ণযুগ। আপনারা হয়তো অবাক হবেন জেনে যে 1920-এর দিকে শুধু যুক্তরাষ্ট্রেই 22টি হোমিওপ্যাথিক হাসপাতাল ছিল। আর একটা মজার তথ্য দিই, বিশ্বখ্যাত অ্যালকোহলিক্স অ্যানোনিমাস বা এর প্রতিষ্ঠাতাও কিন্তু একজন হোমিওপ্যাথ ছিলেন। এখন প্রশ্ন হল, এই ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি জিনিসটা আসলে কি? ড মার্ফি এটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তার মতে এটা হলো আমাদের সেই মূল প্রাণশক্তি, যাকে অনেকে চি বা প্রাণ বলে থাকেন, যা মূলত একজন মানুষকে শারীরিকভাবে দাঁড় করিয়ে রাখে। যখন আমাদের শরীরে কোনো ব্যথা বা রোগ হয়, তখন এক ধরনের এনার্জি লিক বা শক্তির ঘাটতি তৈরি হয়। হোমিওপ্যাথির মূল লক্ষ্যই হল এই লিকগুলোকে সিল করে দেয়া, যাতে আমাদের জীবনী শক্তি আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বুঝতে হবে। অ্যাকিউট বা সাময়িক রোগ এবং ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? অ্যাকিউট রোগগুলো কিন্তু একটা বেল কার্ভ বা ঘণ্টা আকৃতির বক্ররেখা অনুসরণ করে, অর্থাৎ এরা বাড়ে, চূড়ায় পৌঁছায় এবং প্রাকৃতিকভাবেই সেরে ওঠে। কিন্তু ক্রনিক রোগের ব্যাপারটা একদম আলাদা। কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া এই রোগগুলোর সময়ের সাথে সাথে কেবল খারাপের দিকেই যেতে থাকে। এবার আসি দ্বিতীয় অংশে, হানেমান বনাম কেন্ট। চলুন দেখি এই দুই মতাদর্শের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। ওষুধ প্রয়োগের ক্ষেত্রে মূলত দুটো ভিন্ন অ্যাপ্রোচ বা পদ্ধতি আছে। একদিকে আছে হানেম্যানিয়ান পদ্ধতি, যেখানে খুব মৃদু মাত্রায় পানির সাথে মিশিয়ে অল্প মাত্রায় কিন্তু বারবার ওষুধ দেওয়া হয়। অন্যদিকে কেন্টের পদ্ধতিটা বেশ কড়া। এখানে উচ্চ মাত্রায় শুকনো বড়ি হিসাবে এবং একবার মাত্র ওষুধ প্রয়োগ করা হয়, যা অনেক সময় রোগীর শরীরে একটা বড়সড় ধাক্কা দেয়। ড মার্ফি তার কোর্সে জানিয়েছেন যে তিনি নিজে 10 বছর এই দুটো পদ্ধতি পরীক্ষা করে দেখেছেন, আর শেষমেশ হানেমানের ওই মৃদু পদ্ধতিটাকেই বেশি কার্যকর হিসেবে পেয়েছেন। এই ব্যাপারটাকে বোঝাতে ড মার্ফি খুব দারুণ একটা উপমা ব্যবহার করেছেন। তিনি বলেছেন, পাথর এবং স্রোতের মধ্যকার লড়াইয়ে স্রোত সবসময় জয়ী হয়। এর মানে হল, তাইচির মতো মৃদু এবং নরম পদ্ধতিগুলো শেষ পর্যন্ত যে কোনো কঠোর এবং আগ্রাসী শক্তির চেয়ে অনেক বেশি পাওয়ারফুল বা কার্যকরী হয়। চলুন এবার 3 নম্বর সেকশনে যাই, দি আর্ট অফ প্রিসক্রাইবিং, অর্থাৎ ওষুধ প্রয়োগের কলাকৌশল। রোগীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ড মার্ফি 4টা মূল ধাপের কথা বলেছেন: অনুধাবন, পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং অনুসন্ধান। এখানে একজন চিকিৎসকের পর্যবেক্ষণ ক্ষমতা বা অবজারভেশন স্কিলস সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ধরুন, রোগী কি অন্ধকার ঘরে থাকতে বেশি পছন্দ করছেন, নাকি তিনি কারো সাথেই কথা বলতে চাইছেন না? এই ছোট ছোট সূক্ষ্ম বিষয়গুলো ধরতে পারলেই কিন্তু একদম সঠিক ওষুধটা বেছে নেওয়া সম্ভব হয়। এক্ষেত্রে সবচেয়ে বড় নিয়মটা হচ্ছে, রোগীর ঠিক এই মুহূর্তে যে উপসর্গগুলো দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করেই চিকিৎসা দেওয়া। আর এই উপসর্গগুলো কিন্তু শুধু শরীরে সীমাবদ্ধ থাকে না, এগুলো একজন মানুষের আত্মা, মন, আবেগ এবং শরীর, এই 4টা স্তরেই প্রকাশ পায়। তাই রোগীর একটা সম্পূর্ণ হোলিস্টিক চিত্র বুঝতে না পারলে পুরোপুরি আরোগ্য লাভ করাটা বেশ কঠিন। এবার আমাদের চতুর্থ সেকশন, রেমেডিজ ইন অ্যাকশন। কার্যক্ষেত্রে এই ওষুধগুলো আসলে কিভাবে কাজ করে চলুন দেখে নিই। একই ফ্লুতে আক্রান্ত 3 জন রোগীর জন্য যে সম্পূর্ণ ভিন্ন 3 ধরনের ওষুধ লাগতে পারে, ব্যাপারটা সত্যিই দারুণ, তাই না? যেমন ধরুন, যে সেমিয়ামের রোগী থাকে একদম নিস্তেজ এবং তাদের কোনো পানি পিপাসা থাকে না। আবার ব্রায়োনিয়ার রোগী হয় খুব খিটখিটে আর নড়াচড়া করলেই তাদের সমস্যা বেড়ে যায়। অন্যদিকে আর্সেনিকামের রোগীরা থাকে চরম উদ্বিগ্ন এবং তারা বারবার গরম পানি খেতে চায়। দেখলেন তো, রোগীর মানসিক অবস্থা আর তাদের একদম নিজস্ব কিছু বৈশিষ্ট্যের কারণে পুরো চিকিৎসায় কেমন আকাশ-পাতাল পরিবর্তন চলে আসে। একটা খুব ইন্টারেস্টিং ওষুধের কথা বলি, সিপিয়া। এটা তৈরি হয় কাটলফিশ নামের এক ধরনের সামুদ্রিক প্রাণীর কালি থেকে। এটি অত্যন্ত শক্তিশালী একটা ওষুধ, যা বিশেষ করে নারীদের হরমোনজনিত সমস্যা এবং ভেজাইনাইটিসের চিকিৎসায় খুব দারুণ কাজ করে। সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন?
এই কাটলফিশের শারীরিক গঠন অদ্ভুতভাবে মানুষের জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউবের সাথে একদম মিলে যায়। হোমিওপ্যাথির সেই বিখ্যাত লাইক কিওরস লাইকস বা সমধর্মী আরোগ্য নীতির এর চেয়ে দারুণ কোনো চাক্ষুষ উদাহরণ আর হতেই পারে না। সিপিয়া ব্যবহারের জন্য বেশ কিছু স্পেসিফিক বা সুনির্দিষ্ট লক্ষণ আছে। শারীরিক সমস্যার কথা তো বললামই, কিন্তু এর সাথে চাপা ক্ষোভ, শোক বা মাতৃসুলভ প্রবৃত্তি হারিয়ে ফেলার মতো গভীর মানসিক বিষয়গুলো খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। মানুষের আবেগ এবং তার শারীরিক অসুস্থতা যে কতটা গভীরভাবে সম্পর্কিত, এটা দেখলে খুব সহজেই বোঝা যায়। কানের ব্যথার ক্ষেত্রে ডক্টর মার্ফি দারুণ একটা তুলনা টেনেছেন। ধরুন, কানের ব্যথায় একটা বাচ্চা এমন চরম আক্রমণাত্মক আচরণ করছে যে আপনার মনে হচ্ছে তাকে কোষে একটা চড় লাগাই, তাহলে তার ওষুধ হলো ক্যামোমিলা। কিন্তু বাচ্চাটা যদি খুব অসহায় আচরণ করে আর আপনার মনে হয় তাকে একটু জড়িয়ে ধরে আদর করি, তবে বুঝতে হবে তার ওষুধ হলো পালসেটিলা। শুধু মেজাজ দেখেই রোগ নির্ণয়েরই পদ্ধতিটা সত্যি একদম অন্যরকম, তাই না? আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের পঞ্চম এবং শেষ সেকশন, ডায়েট অ্যান্ড সাসেপ্টেবিলিটি বা খাদ্যাভ্যাস ও সংবেদনশীলতা। ডক্টর মার্ফি তার রোগীদের জন্য খুব কড়া একটা ইনস্টিংটিভ ডায়েট বা প্রবৃত্তিগত খাদ্যাভ্যাসের কথা বলেন। এই ডায়েট অনুযায়ী তিনি শতভাগ কাঁচা বা একদম আদিম খাবার খাওয়ার পরামর্শ দেন। সকাল আর দুপুরে শুধু ফল খাওয়ার কথা বলেন তিনি। তার মতে খাদ্য তালিকা থেকে মাংস এবং সব ধরনের শস্যদানা পুরোপুরি বাদ দেওয়া উচিত, কারণ তিনি মনে করেন শস্যদানাই হল বর্তমান সময়ের অ্যালার্জি এবং অন্যান্য অসুস্থতার অন্যতম প্রধান কারণ। আধুনিক চিকিৎসা ব্যবস্থা বা অ্যালোপ্যাথি নিয়ে এই কোর্সের দৃষ্টিভঙ্গি কিন্তু বেশ সমালোচনামূলক। ডক্টর মার্ফির মতে প্রচলিত ওষুধ হয়তো এমার্জেন্সিতে একজন মানুষের জীবন বাঁচাতে পারে, কিন্তু এটা কখনোই রোগের প্রতি মানুষের সংবেদনশীলতা বা সাসেপ্টেবিলিটি কমায় না। সহজ কথায়, শুধু ওপর থেকে লক্ষণগুলোকে দমিয়ে রাখলে শরীরের ভেতরের স্বাস্থ্যগত ভিত্তির কোনো উন্নতি হয় না। ভ্যাকসিন এবং পোলিও নিয়ে ডক্টর মার্ফির মতামতগুলো বেশ বিতর্কিত, এবং আমরা এখানে সেটা সম্পূর্ণভাবে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি হিসেবেই তুলে ধরছি। তিনি ভ্যাকসিনকে শরীরের জন্য এক ধরনের ক্ষত হিসেবে তুলনা করেছেন এবং দাবি করেছেন যে শিশুদের আকস্মিক মৃত্যুর সাথে নাকি ভ্যাকসিনের সম্পর্ক থাকতে পারে। এমনকি ঐতিহাসিকভাবে পোলিও কমে যাওয়ার পেছনে তিনি ভ্যাকসিনের চেয়ে বরং উন্নত স্বাস্থ্যবিধিকে বেশি কৃতিত্ব দিয়েছেন। অবশ্যই মনে রাখবেন, এই কোর্সের বিশ্লেষক হিসেবে আমরা এসব দাবিকে সমর্থন করছি না, বরং সেখানে কি বলা হয়েছে সেটা একেবারে নিরপেক্ষভাবে আপনাদের সামনে তুলে ধরছি মাত্র। এই পুরো আলোচনার শেষে একটা কথা খুব ভালোভাবে মনে রাখা দরকার। ডক্টর মার্ফি বলেছেন, সুশৃঙ্খল অবস্থা পেতে হলে আমাদের শক্তি বিনিয়োগ করতে হবে। অর্থাৎ সুস্থতা কিন্তু এমনি এমনি চলে আসে না। প্রতিদিন একটা স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিজের শক্তির সঠিক পরিচর্যার মাধ্যমেই আমাদের শরীরটাকে সুস্থ রাখতে হয়। আজকের এই চমৎকার বিশ্লেষণ থেকে আমরা অনেক কিছুই জানলাম। শেষ করার আগে আপনাদের জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। শারীরিক লক্ষণগুলো যদি সত্যি আমাদের ভেতরের শক্তির একটা আয়না হয়ে থাকে, তাহলে ভেবে দেখুন তো, পরের বার যখন আপনার শরীর অসুস্থ হবে, তখন আসলে আপনার শরীর আপনাকে কি মেসেজ বা বার্তা দিতে চাইছে। বিষয়টা কিন্তু সত্যিই গভীরভাবে ভাবার মতো। তো আজ এ পর্যন্তই। এতক্ষণ মনোযোগ দিয়ে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।